আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি কাঞ্জুম কৌরি। শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। নতুন স্বপ্ন নিয়ে বিধ্বস্ত ভিটায় ফিরছেন গাজাবাসী, আছে শঙ্কাও। দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল। চীনা পণ্যে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1 নভেম্বর থেকে কার্যকর। এবং মেক্সিকোর পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিতে বিপর্যয়, 28 জনের প্রাণহানি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের মাঝেই ফিরছেন হাজারো ফিলিস্তিনি। তবে এই ফেরা কতটা টেকসই আর নিরাপদ হবে তা নিয়ে এখনো শঙ্কিত গাজার গৃহহীনেরা। কারণ এর আগেও যুদ্ধবিরতির মধ্যেও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তেল আবিব সেনারা। যদিও উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে নিজেদের সরিয়ে আসার দাবি করছে আইডিএফ। এছাড়া চুক্তি অনুযায়ী এখন ক্ষণ গণনা চলছে জিম্মি ও বন্দীদের মুক্তির অপেক্ষায়। কেউ ছুটছেন পায়ে হেঁটে অথবা সাইকেলে, আবার কেউ ছোট ট্রাক কিংবা গাধার গাড়িতে চড়ে ওয়াদির সড়ক দিয়ে ছুটে চলা নিজ বাসস্থান উত্তর গাজায় ফেরার আনন্দে। সর্বহারা ফিলিস্তিনিদের পথ চলার সঙ্গী হয়ে প্রেরণা দিচ্ছে একপাশে বয়ে চলা শান্ত সাগরের ঢেউ। হাজারো উদ্বাস্তু মানুষের মতো ধ্বংসস্তূপেই সন্তানদের নিয়ে ফিরে যাচ্ছেন ৪৫ বছর বয়সী নিবিন সালেহ। তার জন্য এটি শুধু নিজ বাসস্থানে ফেরা না, বরং তার অস্তিত্ব, সাহস এবং ভালোবাসার কাছে ফিরে যাওয়া। 1 বছরের বেশি সময় সমুদ্র তীরে ঠান্ডা বাতাস আর প্লাস্টিকের নিচে কাটিয়েছি। অবশেষে বাড়িতে ফিরতে পারলাম, কিন্তু বাড়িটা খুঁজে পাবো কিনা জানি না। আমাদের সবই তো শেষ হয়ে গেছে। তবে কারো কারো মনে ভয়ও রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলার আশঙ্কা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে গাজাবাসীকে। আশা করছি এটাই যেন আমার শেষ দেখা যুদ্ধ হয়। আমাদের আর কিছুই নেই। আগের বারের মতো যুদ্ধবিরতির কথা বলেও ইসরায়েল হামলা চালায়। এবার কি হবে জানি না। বাসস্থানের মতোই মুখে খাবার জুটবে কিনা তাও জানা নেই হতভাগ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW ফিলিস্তিনের সবগুলো ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। প্রায় ৬,০০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায়। এদিকে উপত্যকাটির বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সীমানায় নিচ্ছে আইডিএফ। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে স্থানীয় সময় সোমবার দুপুরে ২০ জিম্মিকে মুক্তি দিবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দী ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি করবে নেতানিয়াহু প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে নিরাপদে তুরস্ক থেকে দেশে ফিরেছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোর ৪টা ৫৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। দেশে ফিরে গণমাধ্যমকে তিনি জানান, গাজাবাসীর প্রকৃত মুক্তি না মেলা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। এর আগে শুক্রবার বিকেলে ইসরায়েল কারাগার থেকে মুক্ত হয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। তুরস্কে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে বাণিজ্য যুদ্ধ আবার তীব্র হচ্ছে। চীন কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানি সীমিত করার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে চীনের পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দেন। বিশ্বব্যাপী উন্নত প্রযুক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে চীনের দুর্লভ খনিজ গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং বিরল মৃত্তিকা রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন।
এই দুর্লভ খনিজ ব্যবহার হয় স্মার্টফোন, সৌর বিদ্যুৎ প্যানেল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিশোধ হিসেবে ট্রাম্প এবার চীনের উপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী চলতি বছরের 1 নভেম্বর থেকে কার্যকর হবে এই বাড়তি শুল্ক। এ নিয়ে চীনা পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 130%। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠকের সম্ভাবনা অনিশ্চিত বলেও ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে বৈঠক বাতিল না করার কথা জানান তিনি। চীনের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন শুরু হয়েছে। এপ্রিলের পর এটিই ছিল সবচেয়ে বড় দরপতন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া আবারও ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে 6 দফা সমন্বিত হামলায় ইউক্রেনের সামরিক শিল্প, রেলপথ ও বন্দর এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। রুশ বাহিনী দাবি করেছে, এসব অভিযানে ইউক্রেনীয় সেনাদের জনবল ও সরঞ্জামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরও জানিয়েছে, গত সপ্তাহে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 1700-ও বেশি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 198টি সংঘর্ষে তারা রুশ আক্রমণ প্রতিহত করেছে। অস্ট্রেলিয়ার বিমানবন্দরের উড্ডয়নের পর একটি বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ গেছে 3 জনের। স্থানীয় সময় শনিবার সকাল 10টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানটিতে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়, তবে 3 যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ ও পরিবহন নিরাপত্তা সংস্থা তদন্ত কাজ শুরু করেছে। দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বিপর্যস্ত মেক্সিকোর পূর্বাঞ্চল। এতে প্রাণহানি হয়েছে অন্তত 28 জনের, নিখোঁজ রয়েছেন অনেকে। রয়টার্স বলছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয় দেশটির 32টি রাজ্যের 31টিতেই। এতে নদীর পানি উপচে অনেক অঞ্চলে দেখা দেয় বন্যা। একই সাথে ঘটে ভূমিধসের ঘটনাও। এখনও বিদ্যুৎহীন কয়েক হাজার বাসিন্দা। পানির নিচে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো বাড়িসহ কয়েকশো স্কুল। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেরাক্রুজ রাজ্য। প্রাণহানির সংখ্যাটাও এখানেই বেশি। এদিকে ঝড় এলিসের আঘাতে বন্যার কবলে স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের মুরসিয়া অঞ্চল। জলাবদ্ধ সেখানকার হাজারো মানুষ। স্থানীয়দের উদ্ধারে কাজ করছেন কর্তৃপক্ষ। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। নতুন জীবনের আশায় ইউরোপগামী অভিবাসীদের জন্য বর্তমানে সবচেয়ে বিপজ্জনক পথ হয়ে উঠেছে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে যাওয়ার রুট। উন্নত ভবিষ্যতের আশায় প্রতিদিনই শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নামছে এই প্রাণঘাতী যাত্রায়। এই পথ ধরে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বাংলাদেশি। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানাচ্ছে, চলতি বছরেই লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রাণ হারিয়েছেন প্রায় 1,500 মানুষ। এর মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি। দালালরা ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের শেষ গন্তব্য হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানাচ্ছে, চলতি বছরে প্রায় 14,000 অভিবাসী সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে লিবিয়ার উপকূলে আটক হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি। 2025 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর পথে অভিবাসীদের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশিদের জন্য এই পথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। চলতি বছর লিবিয়া ভিত্তিক সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 3রা অক্টোবর পর্যন্ত এই রুটে অন্তত 15,000 বাংলাদেশি ইতালির উপকূলে পৌঁছেছেন, যা মোট সমুদ্রপথে আগত অভিবাসীদের প্রায় 30%। এই বিপজ্জনক যাত্রা থেকে বাঁচতে অভিবাসীদের বৈধ ও নিরাপদ রুট বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।